হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আমি ডিবি স্যার। আজকে অনেকদিন পরে তোমাদের একটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রির একটা মিস্টিরিয়াস জিনিস। তোমরা হয়তো অনেকে জানো, কপার টু অ্যাসিটেট মানে কিউপ্রিক অ্যাসিডেট মোনোহাইড্রেট। এই কম্পাউন্ডের নাম তোমরা অনেকেই শুনেছো, কিউপ্রিক অ্যাসিটেট, কিউপ্রিক অ্যাসিটেট মোনোহাইড্রেট। মোনোহাইড্রেট সংকেতটা হলো Cu OSC হোল টু H2O। এটাকে যদি আমরা ভেঙে দেখাই তাহলে অ্যাকচুয়ালি এইভাবে লিখতে পারি। এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে। এখানে কপার 2+ আসে। তাহলে এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা দেখো লক্ষ্য করে, কপার 2+ এবং কপার 2+ এর ইলেকট্রন বিন্যাস আমরা যদি বলি আর্গন 3d9, তাই তো, অর্থাৎ D9 সিস্টেম। একটা কিন্তু অযুগ্ম ইলেকট্রন এখানে আছে, একটা কিন্তু অযুগ্ম ইলেকট্রন এর মধ্যে আছে। এখন এই যে কপার 2+টা যেহেতু অক্টাহেড্রাল ফিল্ড যদি হয়, অক্টাহেড্রাল ফিল্ডে যদি থাকে, অক্টাহেড্রাল ফিল্ডে, তাহলে সিএফটি তোমরা অনেকেই পড়েছো, যারা গ্রাজুয়েশন করছো তারা তো পড়ে ফেলেছে সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরি। তাহলে অক্টাহেড্রাল ফিল্ডে এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হয়? কপার 2 এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে, আচ্ছা তার আগে বলে রাখি, হাই স্পিন বা লো স্পিন, এখানে যেহেতু D9 সেই জন্য D8 এর আগে পর্যন্ত আমরা হাই স্পিন বা লো স্পিনটা বলতে পারি। কিন্তু যখন D9 সিস্টেম যেহেতু সেই জন্য হাই স্পিন, এটা D9 সিস্টেম কপার 2+, হাই স্পিন বা লো স্পিন এই কথাগুলোর কোনো মিনিং নেই আর কি এখানে, হলেও সব একই রকম। হাই স্পিন বা লো স্পিন কমপ্লেক্স হলে সব একই রকম ইলেকট্রনিক কনফিগারেশন হবে। তাহলে অক্টাহেড্রাল ফিল্ডে কি হবে? T2G6 Eg3। তাহলে এখানে আনপেয়ার ইলেকট্রন, লক্ষ্য করে দেখো, আনপেয়ার ইলেকট্রন, আনপেয়ার ইলেকট্রন কটা? একটা। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের মান কি হবে? √n × n+2 bm বোর ম্যাগনেটনস, চৌম্বক ভ্রামকের একক স্পিন অনলি। তাহলে এখানে n এর মান যেহেতু 1, তাহলে এটা √3, তার মানে 1.732 bm এটা হওয়া উচিত। স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের মান 1.732 বোর ম্যাগনেটন হওয়া উচিত, তাই তো। কপার 2 আছে। তাহলে এখন বাস্তবে দেখা যায়, বাট এক্সপেরিমেন্টালি যেটা দেখা যাচ্ছে, এক্সপেরিমেন্টালি যেটা দেখা যাচ্ছে যে মিউ এক্সপেরিমেন্টাল এটা 1.4 bm, 1.4 bm। তার মানে আমরা দেখতে পাচ্ছি মিউ এক্সপেরিমেন্টাল ভ্যালুটা অর মিউ এফেক্টিভ যে ভ্যালুটা, সেটা লেস দেন মিউ স্পিন অনলি ভ্যালু অ্যাট নর্মাল টেম্পারেচার। তাহলে কেন এটা হচ্ছে, কেন কম হচ্ছে? দিস is because of antiferromagnetism,
antiferromagnetism or antiferromagnetic coupling. ঘটনাটা কি একটু বুঝে নেওয়া যাক। মানে ঘটনাটা হলো, যখন পলিমেরিক কমপ্লেক্স বা ব্রিজ কম্পাউন্ড হবে, in a polymeric complex বা ব্রিজ কম্পাউন্ড হবে, when the distance between the paramagnetic center, মানে যেটা মেটাল সেন্টার, মেটাল আয়ন, দ্যাট ইজ এখানে কে হচ্ছে কপার 2+ here is very short, then there is a possibility of bond formation এখানে বেসিক্যালি কি হবে, মেটাল বন্ড ফরমেশন হবে একটা, অর্থাৎ ডাইমেরিক ফেজে যাবে আর কি, আমি আসছি সেই জায়গাটা। তার ফলে কি হবে, দেয়ার উইল বি either complete or partial স্পিন পেয়ারিং হবে। তার ফলে কি হচ্ছে, as a result of that মিউ এফেক্টিভটা কম হয়ে যাচ্ছে মিউ স্পিন অনলি ভ্যালু থেকে, অর্থাৎ একটা আনপেয়ার ইলেকট্রন থাকলে যে ম্যাগনেটিক মোমেন্টটা হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না, তার থেকে কম হচ্ছে এক নর্মাল টেম্পারেচার। তার কারণটা কি, বেসিক্যালি কারণটা হচ্ছে অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং বা অ্যান্টিফেরোম্যাগনেটিজম আমরা বলতে পারি, অর্থাৎ যেটা হচ্ছে ডিউ টু মেটাল বন্ড ফরমেশনের মাধ্যমে। তার মানে নিশ্চয়ই এটা, এই যে আমরা কপার অ্যাসিটেট monohydrate exist as dimer, that is এরকম ফর্মে থাকবে Cu CH3COO whole 2 H2O, কার পুরোটার আবার হোল 2 ডাইমার ফেজে থাকবে, ডাইমার হিসেবে থাকবে। এখানে বাইন্ডিং সাইটটা হচ্ছে কপারের সাথে অ্যাসিটেট, অ্যাসিটেটের এই যে গ্রুপটা, এটা কিন্তু বাইন্ডিং সাইট, এবং এটা রেজোনেন্স হয়, তোমরা জানো কার্বক্সিলেট ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার দেয়। এটা তাহলে এর যে রেজোনেন্স হাইব্রিডটা সেটা কিন্তু দুটোই কিন্তু পার্শিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার।
নেগেটিভ চার্জটা এইভাবে ডিলোকালাইজ করছে সিও সিও ও সিও সঙ্গে আর ডিলোকালাইজ করছে নেগেটিভ চার্জটা। ঠিক আছে, তাহলে এইবার যেটা এখানে বলবো মেটাল মেটাল বন্ড ফর্মেশনটা কি করে হচ্ছে, আমরা এখানে বলতে পারি যে ইন ডাইমার বা ডাইমেরিক ফেজ ইচ কপার আয়ন ইজ ইন, দুটো কপার আছে তার প্রত্যেকটা কপার 2 প্লাস ইজ ইন অক্টাহেড্রাল এনভায়রনমেন্ট যেখানে আমরা কিরকম ভাবে আছে একটু দেখার চেষ্টা করি। দুটো কপার সেন্টার প্রত্যেকে বলা হচ্ছে টেট্রাহেড্রাল এনভায়রনমেন্টে আছে। দেখো এই যে অ্যাসিটেট, এই হচ্ছে বেসিক্যালি বন্ডিংটা, অক্টাহেড্রাল এনভায়রনমেন্টের বন্ডিং। যেখানে দেখো চারটে কোঅর্ডিনেট আছে কিন্তু মানে কপারের চারটে অরবিটাল মানে চারটে কোঅর্ডিনেশনটা স্যাটিসফাইড আছে কিন্তু ব্রিজিং অ্যাসিটেট গ্রুপ দিয়ে, অর্থাৎ অ্যাসিটেট গ্রুপটা কিন্তু ব্রিজিং লিগ্যান্ড হিসেবে এখানে কাজ করেছে আর কি, ব্রিজ করেছে। দেখো দুটো কপারের মধ্যে ব্রিজ তৈরি করেছে, একজনের একটা অক্সিজেনের সঙ্গে অন্যজনের একটা অক্সিজেন, মানে ওই যে এক্ষুনি যেটা দেখালাম এইটার, এটা একটা কপারের সাথে যুক্ত আছে, এটা একটা কপার সেন্টারের সঙ্গে যুক্ত। এইভাবে টোটাল চারটে অ্যাসিটেট দুটো কপার সেন্টারের সঙ্গে যুক্ত আছে ব্রিজের মাধ্যমে, অর্থাৎ চার পার কপারের কিন্তু চারটে পজিশন কিন্তু অকুপাই করে আছে, চারটে কোঅর্ডিনেশন এক একটা কপারের। আর ফিফথ কোঅর্ডিনেশনটা কপারের, যেহেতু অক্টাহেড্রাল মানে ছটা কোঅর্ডিনেশন নাম্বার 6, CN6 হবে কপারের, তাহলে চারটে আছে অ্যাসিটেট দিয়ে স্যাটিসফাইড, পঞ্চমটা আছে জল দিয়ে স্যাটিসফাইড, আর একটা কিন্তু ফাঁকা আছে, সেখানে কিন্তু ওই যে কপারের অযুগ্ম ইলেকট্রনটা আছে। বা এটাকে আরেকটু ভালো করে দেখায় বড় করে, দেখলে ভালো লাগবে আর কি। ওটাকে একটু অন্য কালি দিয়ে ইউজ করি আর কি। তাহলে প্রত্যেকটা কপারের তো একটা করে 8 পেয়ার ইলেকট্রন আছে, কপার 2 প্লাস মানে এখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে, এখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে। এইবার এরা পার্শিয়ালি পেয়ারিং বা কমপ্লিটলি পেয়ারিং হতে পারে, তাই তো। এবার দুটো এই যে দুটো ইলেকট্রন, এই একটা ইলেকট্রন এই একটা ইলেকট্রন, এরা দু রকম স্টেটে থাকতে পারে। যদি এরকম হয়, অপোজিট স্পিন, তাই তো পেয়ারিং হলো, অপোজিট স্পিনে থাকে, তখন সেটা হয়ে যাবে
এস কত হবে, প্লাস হাফ মাইনাস হাফ, দ্যাট ইজ 0। তাহলে 2s প্লাস 1 স্পিন মাল্টিপ্লিসিটি কত হবে, 1। তাহলে এটা হচ্ছে সিংলেট স্টেট, এটা গ্রাউন্ড স্টেট। সিংলেট স্টেট, এটা গ্রাউন্ড স্টেট। হুন্ডস রুল অনুসারে একটা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, ঠিক আছে। তাহলে সিংলেট স্টেট এবং এটা স্টেবল, এটা স্টেবল। আর একটা হতে পারে এরকম স্টেট, এক্সাইটেড ট্রিপলেট স্টেট। তাহলে এস ইকুয়ালস টু কত, প্লাস হাফ দ্যাট ইজ 1। তাহলে 2s প্লাস 1 দ্যাট ইজ 3 ট্রিপলেট স্টেট। ট্রিপলেট স্টেট, আর ট্রিপলেট স্টেট বলতে হায়ার এনার্জি, সেম স্পিনে থাকা। এক্সাইটেড স্টেট, এটা হায়ার এনার্জি, গ্রাউন্ড স্টেট লোয়ার এনার্জি। তাহলে আমরা যদি বলি যে এটা সিংলেট স্টেট, সিংলেট স্টেট যেখানে স্পিন পেয়ারিং আর ট্রিপলেট স্টেট যেখানে কিন্তু স্পিন পেয়ারিং এর ব্যাপারটা নেই, সেম স্পিনে থাকে। অর্থাৎ এই স্পিন পেয়ারিং বলতে কি, এখানে অপোজিট স্পিনে থাকে ইলেকট্রন আর, এখানে ইলেকট্রনস আর ইন অপোজিট স্পিন, আর এখানে ইলেকট্রনটা আর ইন সেম স্পিন। এটা এনার্জিটিক্যালি হায়ার হবে ট্রিপলেটটা, তাই তো, হায়ার এনার্জি হবে ট্রিপলেটটা, সিংলেট। এবার অ্যাকর্ডিং টু বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন, অ্যাকর্ডিং টু বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন, আমরা জানি কি n equals to n0 e to the power minus epsilon 0 by kBT, তাই তো। তাহলে বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন অনুসারে পপুলেশন অফ দ্য মলিকুল ইন হায়ার স্টেট, এটা কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। n0 টা গ্রাউন্ড স্টেটের মলিকুলের সংখ্যা আর nটা এক্সাইটেড স্টেটের মলিকুলের নাম্বার। তাহলে একটা জিনিস দেখো, এই যে পপুলেশনটা এক্সাইটেড স্টেটে, পপুলেশনটা n/n0, এটা কখন বাড়বে, যদি টেম্পারেচারটা কমে, সরি টেম্পারেচারটা বাড়ে, মানে টেম্পারেচার বাড়লে এপসাইলন 0/kT বাড়বে, সরি kT কমবে। এটা কি কমবে, এপসাইলন 0/kT কমে যাবে। তাহলে এটা যদি কমে যায়, তার মাইনাস ভ্যালু e to the power minus epsilon 0/kBT, তার মাইনাস, তার মানে এটা কি ইনক্রিজ করবে। তাহলে টেম্পারেচার বাড়লে হায়ার এনার্জিতে, মানে ট্রিপলেট স্টেটে যে পপুলেশনটা মলিকুলের, সেটা কিন্তু বা ইলেকট্রনের পপুলেশনটা কিন্তু বাড়বে, বা মলিকুলের পপুলেশনটা বাড়বে।
তাহলে টেম্পারেচার যত বাড়বে, ভালো করে বুঝবে, তাহলে পপুলেশনটা কি হচ্ছে, এক্সাইটেড ট্রিপলেট স্টেট, এটা বেড়ে যাচ্ছে। তাহলে ট্রিপলেট স্টেটে বেড়ে যাওয়া মানে কি, ইলেকট্রনস কি থাকবে, সেম স্পিনে থাকার যে টেন্ডেন্সি সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, সেম স্পিন ইলেকট্রনে থাকার টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, তার মানে স্পিন পেয়ারিং কমে যাচ্ছে। তাহলে হায়ার টেম্পারেচারে কিন্তু ম্যাগনেটিক মোমেন্টটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ টেম্পারেচার আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি, টেম্পারেচার বাড়লে মিউ কিন্তু এক্সপেরিমেন্টাল এটা কিন্তু বাড়বে। কারণ কি, সেম স্পিনে থাকার টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যখন টেম্পারেচার কমাবো বা টেম্পারেচার কমালে কি হবে, মিউ এক্সপেরিমেন্টাল এটা কিন্তু কমবে, তাই তো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার বাড়ালে, কারণ এই কমবে কেন, কারণ তখন সিংলেট স্টেটে থাকার প্রবণতা বাড়বে টেম্পারেচার কমালে, সিংলেট স্টেটে মলিকুলের পপুলেশন বাড়বে, আর সিংলেট স্টেটে থাকা মানে কি স্পিন পেয়ারিং, আর স্পিন পেয়ারিং বেশি হওয়া মানে কি, যত পেয়ারিং বেশি হয়ে যাবে তত নাম্বার অফ অযুগ্ম ইলেকট্রন কমে যাবে, তত মিউ এক্সপেরিমেন্টাল ভ্যালুটা কি কমে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি অ্যাট এনি নর্মাল টেম্পারেচার we get the weighted average of these two স্টেটের কিন্তু ওয়েটেড অ্যাভারেজ পাবো, মানে দুটো স্টেটই একটা মানে টেম্পারেচার অনুসারে কিন্তু দুটো স্টেটের পপুলেশন থাকবে, কোনোটাই বেশি কোনোটাই কম, তাহলে একটা ওয়েটেড অ্যাভারেজ থাকবে দুটো স্টেটে, কোনো জায়গায় স্পিন পেয়ারিং, কোনো জায়গায় স্পিন আনপেয়ারিং, তাই তো। তার মানে কোনো জায়গায় এরকম ভাবে আসে মেটাল মেটাল বন্ড ফর্মেশনের ফলে, কোনো জায়গায় এরকম ভাবে থাকবে পেয়ারিং হিসেবে, আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে সেম দিকে থাকবে, তাই তো। তাহলে এইবার এই যে সেম দিকে থাকা এটা হচ্ছে ট্রিপলেট, এটা টেম্পারেচার যখন বেশি তখন এখানে থাকার চান্স বেশি, সেই জন্য একই স্পিনে থাকলে কি হবে, প্যারালাল স্পিনে থাকলে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন বাড়লে কি হবে, ম্যাগনেটিক মোমেন্ট বাড়ে, আর এটা কি অ্যান্টি প্যারালাল স্পিনে চলে যাচ্ছে, অ্যান্টি প্যারালাল স্পিনে চলে আসলে কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট, এটা সিংলেট স্টেট, তখন কিন্তু কি হবে, ম্যাগনেটিক মোমেন্টটা কমে যাবে, যেটা লো টেম্পারেচারে হয়, যে সিংলেট স্টেটের পপুলেশন বাড়ে, ফলে দেখা যায় যে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা কমে যায়, আর এখানে টেম্পারেচার বাড়ালে ট্রিপলেট স্টেটের পপুলেশনটা বেড়ে যায়, ফলে দেখা যায় এক্সপেরিমেন্টাল ম্যাগনেটিক মোমেন্টটা বেড়ে যায়, তো 2.1 এর কাছে চলে যায় 1.732 থেকে, আর লো টেম্পারেচার 1.4 এর কাছে চলে আসে, বা একদম টেম্পারেচার প্রায় আরো অনেক ডাউন করলে এটার মানটা প্রায় 0.1 এরকম চলে আসে আর কি, কমতে থাকবে আর কি, তাই তো। তাহলে আমরা যেটা পাবো, নর্মাল টেম্পারেচার যেহেতু দুটো স্টেটের পপুলেশনটা একটা মার্জিনাল জায়গায় থাকে, এবং আমরা সেটাই বলতে পারি অ্যাট এনি নর্মাল টেম্পারেচার উই গেট ওয়েটেড অ্যাভারেজ অফ দিস টু স্টেট, এবং আমরা বলতে পারি দ্য ম্যাগনেটিক মোমেন্ট অফ কপার অ্যাসিটেট মোনোহাইড্রেট becomes subnormal.
This phenomenon is known as anti-ferromagnetism বা anti-ferromagnetic coupling. anti-ferromagnetism এটাই কিন্তু সেই anti-ferromagnetic coupling, ঠিক আছে, যার জন্য আমরা দেখতে পেলাম যে নর্মাল টেম্পারেচারে কিন্তু যে ম্যাগনেটিক মোমেন্টটা কপার 2 প্লাসের এটা কিন্তু সাবনর্মাল হয়ে যায়। এটা কিন্তু একটা আশ্চর্যজনক ঘটনা, এটা আমি ফুললি এক্সপ্লেইন করলাম। তাহলে কি হচ্ছে, এটা কিন্তু যে অ্যান্টি ফেরোম্যাগনেটিজমটা শো হচ্ছে এখানে, সেটা কিন্তু ডিউ টু কি, এটা কিন্তু ডিউ টু মেটাল মেটাল বন্ড ফর্মেশন। আর মেটাল মেটাল বন্ড ফর্মেশনের ফলে ইলেকট্রনটা অ্যান্টি প্যারালালে থাকতে পারে, আবার প্যারালাল থাকতে পারে। যখন প্যারালাল থাকবে সেটা ট্রিপলেট স্টেট, ট্রিপলেট স্টেটের পপুলেশনটা কখন বেশি হবে, হায়ার টেম্পারেচার। আর লোয়ার টেম্পারেচারে সিঙ্গলেট স্টেট, যেটা স্পিন পেয়ারিং হিসেবে থাকবে, অ্যান্টি প্যারালাল স্পিন। আর প্যারালাল স্পিন যেটা ট্রিপলেট স্টেট সেটা কিন্তু হায়ার টেম্পারেচারে, আর সিঙ্গলেট স্টেট সেটা কিন্তু লোয়ার টেম্পারেচারে থাকে। এবং এটা একটা নর্মাল টেম্পারেচার ওয়েটেড অ্যাভারেজ হিসেবে থাকে অ্যাকর্ডিং টু বোলজম্যান ডিস্ট্রিবিউশন, তোমরা সবাই জানো। তাহলে সেই জন্য দেখা যায় যে এর যে ভ্যালুটা সেটা সাবনর্মাল হয়ে থাকে। আর কি অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টের নর্মাল টেম্পারেচার এটার ভ্যালু 1.4 বিএম মতো হয়, বাট ডিউ ইলেকট্রন যেহেতু একটা আছে সেই অনুযায়ী 1.73 থাকার কথা, তাহলে সাবনর্মাল হয় আর কি। টেম্পারেচার বেশি হলে বেশি হবে, টেম্পারেচার কম হলে কম হবে, ঠিক আছে, যে ভ্যালুটা হওয়ার কথা আর কি তার থেকে। ঠিক আছে, তাহলে এই এফেক্টটাকে আমরা বলছি অ্যান্টি-ফেরোম্যাগনেটিজম বা অ্যান্টি-ফেরোম্যাগনেটিক কাপলিং, যেটা কিন্তু এই কম্পাউন্ডের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে।